প্যাভলভ ইনস্টিটিউটের এই মানসিক ভারসাম্যহীন বিভাগটি সর্বদাই মুখরিত হয়ে থাকে। অধিকাংশ সময় এখানকার আবাসিকরা প্রচণ্ড উত্তেজিত ও মারমুখী আচরণ করতে থাকে। নেহাত সরকারি চাকরি বলে এখানকার অ্যাটেন্ডেন্ট পয়রা কাজ ছেড়ে যায় না। না হলে এই পাগলের মাঝে দিনের অধিকাংশ সময় কাটাতে কারই বা ভালো লাগে। সর্বক্ষণ কেউ দাঁত খেচাচ্ছে, কেউ গড়ার ধরে বলে চিৎকার করছে, কেউ আবার সারা ঘর ঝাঁট দিচ্ছে। হাসপাতালের এই বিশেষ অংশটিতে নেহাত কেউ ঠেকায় না পড়লে যাতায়াত করে না। আজ এই ইনস্টিটিউটে এক নতুন অ্যাটেন্ডেন্ট সমীরের নিয়োগ হয়েছে। বেচারার কপাল খারাপ, তাই এই ডিপার্টমেন্টে পোস্টিং পেয়েছে সে। সকাল সকাল হাসপাতালের অফিসে এসে জয়নিং লেটার দেখাতেই হেড অ্যাটেন্ডেন্ট রফিক চিঠিটা পড়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, গোয়ালে আর একটা গরু এসে জুটল। সমীর ওর কথা বুঝতে না পেরে একটু মাথা চুলকে জিজ্ঞাসা করল, মানে মানে কি? মানে বুঝতে পারবে কদিন গেলেই। আপাতত আর মানে বুঝে কাজ নেই। চলো, ডিউটি বুঝে নেওয়ার আগে তোমায় গোটা ডিপার্টমেন্টটা ঘুরে দেখাই। বলে নিজের চেয়ার থেকে উঠে পকেটের টিন থেকে খৈনি আর চুন নিয়ে ডলতে ডলতে রফিক বলল, এইটা তো অফিস ঘর, বুঝতে পারছো। আসো, আমার পিছন পিছন আসো। তারপর লম্বা করিডর ধরে যেতে যেতে সে দেখতে লাগলো, ওইটা নার্স দিদিদের ঘর, ওটা আর মোর, আর ওখানে বাকি ডাক্তারবাবুরা বসেন। এটা আউটডোর। হ্যাঁ, ডিপার্টমেন্ট তো খুব বড় দেখছি দাদা। রফিক ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আসল জিনিস তো এখনো দেখায়নি। সেটা 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 কি জিনিস? আবাসিকদের ঘর। ব্যাপারটা বুঝতে না পেরে সমীর হাঁ করে তাকিয়ে থাকে রফিকের মুখের দিকে। রফিক হাত তুলে তালি মেরে খৈনির পুটলি ঠোঁটের এক কোণে গুঁজে বলল, পাগলা কারোর দোতলায় চলো। গোটা দোতলা জুড়ে মানসিক ভারসাম্যহীন আবাসিকদের থাকার জায়গা। পুরনো দিনের এই বিরাট অট্টালিকার দোতলার মাঝখান দিয়ে একটা লম্বা বারান্দা চলে গিয়েছে। তার দুদিকে অজস্র বড় বড় ঘরে আবাসিকদের থাকার বন্দোবস্ত। এই বারান্দা দিয়ে যেতে যেতে দরজা বন্ধ ঘরগুলোর ভেতর রোগীদের কাণ্ডকারখানা দেখছিল সমীর। পাগলদের কাণ্ডকারখানা তো এরকমই হয়, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু বারান্দার শেষে পৌঁছে যা ঘটল সেটা বেশ অস্বাভাবিক। করিডরের একেবারে শেষ প্রান্তে আবাসিকদের বাথরুম পায়খানার ব্যবস্থা। সেদিকে যেতে যেতে হঠাৎ এক বৃদ্ধ কোথা থেকে যেন উদয় হলেন। লোকটার মাথায় পাকা চুলের জঙ্গল, মুখে খোঁচা খোঁচা পাকা দাড়ি। একসময় ভদ্রলোক যে বেশ অবস্থাপন্ন ছিলেন তা ওর চোখ মুখ দেখলেই বোঝা যায়। তবে এখন সেই চোখে অদ্ভুত এক উদ্ভ্রান্ত চাউনি। লোকটা হঠাৎ সমীরের মুখের কাছে এসে চিৎকার করে বলল, কি বাবু, তোমার কি আক্কেল হবে না? রেজিস্ট্রারের কাছে যাবো খাবে নাকি বেশি পয়সার লোভে অন্যত্র বেঁচে দিয়েছো বাড়িটা? তেমন হলে কিন্তু আমি তোমায় দেখে নেব। প্রচণ্ড রাগে গজগজ করতে থাকে সেই উদ্ভ্রান্ত বৃদ্ধ। না মানে আমি তো মানে। রফিক কিছু না বলে মুচকি হাসছে। বৃদ্ধ এবার সমীরের গায়ে হাত বুলিয়ে বলল, দেখ বাবা, 2 পয়সা বেশি লাগে তো বল, কিন্তু এভাবে পুরো জিনিসটা মাটি করিস না। ঠিক আছে, তোকে আমি 2%-এর জায়গায় 3% দেবো। হ্যাঁ, এবার খুশি তো? হ্যাঁ, এবার একটু হাত চালিয়ে কর। সামনের মাঘ মাসে গৃহপ্রবেশের একটা ভালো দিন আছে, ওই দিন। আরে ও বাবু নয়, আপনি চলুন এখন। বৃদ্ধের কথা শেষ হবার আগেই একজন অ্যাটেন্ডেন্ট ছুটে এসেছে। বৃদ্ধ অদ্ভুতভাবে সমীরের মুখের দিকে একবার আর ওই অ্যাটেন্ডেন্টের দিকে একবার তাকিয়ে বলল, ও বাবু নয়? তাহলে বাবু কবে আসবে? বাবু কাল আসবে বলেছে। এখন আপনি ভেতরে চলুন, ওষুধ খেয়ে ঘুমোবেন, ওষুধের সময় হয়ে গেছে তো।
বৃদ্ধ আবার সমীরকে ভালোভাবে জরিপ করে বলল, এই তুমি বাবু নও না? এই মাফ করে দিও ভাই, বুঝতে পারিনি। আর বাবু এলে বলো মিত্রবাবু ওর জন্য অপেক্ষা করছে। বেটা কোথায় যে ডুব মেরেছে কে জানে, কোথায় যে পাই। আরও নানান কথা বিড়বিড় করতে করতে বৃদ্ধ ওই অ্যাটেন্ডেন্টের সাথে ভিতরে চলে গেল। সমীর হাঁপ ছেড়ে বলল, বাপরে, বাঁচা গেল। রফিক এই ইনস্টিটিউটের দীর্ঘদিনের কর্মী। সমীরের অবস্থা দেখে সে মুচকি মুচকি হেসে বলল, ঘাবড়ালে নাকি ভায়া? আসলে আসলে এর আগে পাগলের সান্নিধ্য বড় একটা পাইনি তো, তাই আচমকাই আক্রমণে আমার গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছিল। রফিক ওর কাঁধে একটা চাপড় মেরে বলল, রে চিন্তা করো না ভায়া, প্রথম একটু অস্বস্তি হবে, পরে অভ্যেস হয়ে যাবে। আচ্ছা রফিকদা, ইনি কে? আর কোথায় যাওয়ার কথা বলছিলেন উনি? আর এই বাবুটাই বা কে, আপনি জানেন নাকি? নিচে চলো বলছি। সিঁড়ি দিয়ে নামতে নামতে সে বলল, আজ প্রথম দিন, তোমার বেশি ডিউটি পড়বে না, আজ একটু গল্প করা যেতেই পারে। আসলে কি জানো তো, গড়াদের ওপারে যারা থাকে তারা সবাই যে পাগল তেমন নয়। এখানে আসার আগে হয়তো দিব্যি সুস্থ জীবনযাপন করতো, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কারো ভরা সংসার। তারপর একদিন হঠাৎ করেই এদের দুনিয়া বদলে গেছে। এই লোকটাও তেমনই। ভদ্রলোকের নাম সুধীর মিত্র, তবে সবাই ওকে মিত্রবাবু বলেই ডাকে। উনিও তেমনটাই পছন্দ করেন। আসলে একটা বাড়ি। রফিক হঠাৎ থেমে গিয়ে বলল, না এভাবে নয়, তোমাকে গোড়া থেকেই গল্পটা বলি। অ্যাটেন্ডেন্টদের জন্য বরাদ্দ ঘরটা এখন ফাঁকা। সেখানে নিজের চেয়ারে আরাম করে পা তুলে বসে গল্প বলতে শুরু করলো হেড অ্যাটেন্ডেন্ট রফিক ইসলাম। তখন থেকে মিস্টার মিত্রর মনটা খচখচ করছে। মনে মনে সে ভাবতে লাগলো, কি দারুণ ছিল প্রপার্টিটা, একেবারে বড় রাস্তার নাগালের মধ্যে, ইলেকট্রিক কানেকশন আছে, মিউটেশন করা আছে, কোনো সমস্যাই নেই, শুধু একটু ওই মেরামতি করে নিতে পারলেই কেল্লা ফতে। আমার সেই কতদিনের ইচ্ছে যে কলকাতার নাগালের মধ্যেই অমন একটা বাড়ি কিনে শেষ জীবনটা সেখানেই কাটাবো। এই বাড়ির সামনের ফাঁকা জায়গায় নিজের সাধ্যমতো বাগান বানালেও বেশ হয়। এই 2টি মরশুমি ফুলের চারা লাগাবো, 2টি লঙ্কা কি টমেটো গাছ করব, আর গ্রীষ্মের বিকেলে সেই হাতে করা বাগানের আবছায়ায় বসে বিশ্রাম করব। ও ভেবেই মনটা ভালো হয়ে যাচ্ছে। এই প্রপার্টিটা একেবারে আমার মনের মতো, দামটাও বেশ সাধ্যের মধ্যে। যা জমা পুঁজি রয়েছে তাই দিয়ে প্রপার্টি কিনে মেরামত করে বাসযোগ্য করে ফেলা যাবে। অতিরিক্ত ঋণের দায় মাথায় নিতে হবে না এই বয়সে। কিন্তু রিনা কিছুতেই তো প্রপার্টিটা নিতে দিচ্ছে না। ওর নাকি জায়গাটা ভালোই লাগেনি। গাড়ি চালাতে চালাতে মিস্টার মিত্র জিজ্ঞাসা করলেন, আচ্ছা রিনা, তোমার প্রপার্টিটা পছন্দ হয়নি কেন সেটা তো বলবে। মিসেস মিত্র মুখে একটা বিরক্তিসূচক শব্দ করে জবাব দিলেন, ওভাবে সব বলা যায় না, মোদ্দা কথা হলো ভালো লাগেনি, ব্যাস। সামনের রিক্সাটা তখন থেকে গড়িয়ে গড়িয়ে চালাচ্ছে। নিজের রাগ গাড়ির হর্নের উপর প্রকাশ করে মনে মনে গালাগাল দিলেন মিস্টার মিত্র। তারপর স্ত্রীর দিকে মুখ না ফিরিয়েই বললেন, সকালে যে ওলকপির তরকারিটা বানিয়েছিলে সেটা আমার ভালো লাগেনি। তুমি যদি জিজ্ঞেস করো কেন ভালো লাগেনি, তবে আমি স্পষ্ট কথায় বলবো যে ওতে নুন মশলা ঠিকমতো ঢোকেনি, তাই মুখে রোচেনি। তেমনভাবেই তুমি যখন কোনো কিছুকে খারাপ বলবে তখন তার খারাপ লাগার কারণটাও তো বলবে নাকি? এই চলো না, আজ একটু ফুচকা খাই, কতদিন ফুচকা খাই না। তুমি তো আজকাল আমাকে নিয়ে বেরোতেই চাও না। নেহাত ওই দালালটা, কি যেন নাম? বাবু। হ্যাঁ বাবু, ওই প্রপার্টিটা দেখাবে বললো বলেই তো বেরোলে। চলো না গো, একটু ফুচকা খাই।
এই তোমার কি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে? আমার 59 আর তোমার 52। ডাক্তারের প্রেসক্রিপশনে দুজনকেই বাইরে খাবার খেতে স্ট্রিক্টলি মানা করা আছে, তারপরেও তুমি ছেলে মানুষের মতো কি করে যে বায়না করো বুঝে পাই না। মিসেস মিত্র কথার কোনো জবাব না দিয়ে ঘাড় গোঁজ করে বসে রইলেন। মিস্টার মিত্র আরও একটিবার নিজের সহধর্মীকে খোঁচালেন। কি হলো, জবাব দিলে না যে? বলো, তোমার বাড়িটা কেন পছন্দ হলো না সেটা বলো। মিসেস মিত্র থমথমে গলায় জবাব দিলেন, ও বাড়িতে ঢুকে আমার গাটা কেমন ছমছম করছিল। কে জানে ভূত পেত আছে কিনা। শুনলে তো এলাকার লোকজন কি বলছিল? কি বলল? অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মিস্টার মিত্র। শুনলে না, ও বাড়ির বড় ছেলে দোতলার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। মেয়েটা ছাদ থেকে পড়ে যায়। অবশেষে বাড়ির কর্তা ননীগোপালবাবু বদ্ধ উন্মাদ হয়ে যান। না না, ও বাড়ি তুমি কিনো না, বাড়িটা অপয়া। শেষ কথাটা একটু জোর দিয়েই বললেন মিসেস মিত্র। হয়ে গেল। কিছু বললে? হ্যাঁ, না না। মিস্টার মিত্র এতক্ষণ ধরে এই ভয়টাই পাচ্ছিলেন। রং পছন্দ না হলে বদলে ফেলা যায়, রূপ পছন্দ না হলে সামলে নেওয়া যায়, কিন্তু মহিলাদের মনে একবার যদি কুসংস্কার হেঁচকি দিয়ে উঠতে শুরু করে তাহলে তা থামানো ভগবানেরও অসাধ্য। তবু মিনমিন করে মিত্রবাবু একবার নিজের স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেন। আচ্ছা রিনা, মৃত্যু কোন বাড়িতে হয় না বলো? আর মেয়েটার মৃত্যুটা তো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, তার আবার ঘরবাড়ির ফারাক কি? আর কারো যদি ছেলে মেয়ে এইভাবে মারা যায় তবে সে উন্মাদ হবে না তো কি আমি হব? এসব চত্বরে বাড়ির যা দাম তার থেকে অন্তত $10,00,000 কম পড়েছে। সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গাও রয়েছে, এমন সুযোগ হাতছাড়া করা যায় বলো? সেটাই তো আমার খটকা লাগছে। যেখানে অন্যান্য প্রপার্টির এত দাম সেখানে এই বাড়িটার দাম এত কম কেন? তুমি মিলিয়ে নিও, ওই বাড়িটায় নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। আমার মেজমাসির দেওর বেলুরের দিকে এরকম কম দামে একটা বাড়ি কিনেছিল। 3 মাস কাটতে পারেনি, বুঝলে? তার আগেই ফ্যামিলি নিয়ে পালিয়ে আসতে হয়েছিল ভূতের উপদ্রবে। আমি আমার কথা বললাম, এবার তুমি যা ভালো মনে করো করো। আমার কথা তো শোনোনি কোনো দিন, তবে আজ এত সাহায্য কেন? মিস্টার মিত্র আর এ বিষয়ে কথা বাড়ানোর সাহস দেখালেন না। নিজের স্ত্রী রিনাকে তিনি ভালো করেই চেনেন। আজ 30 বছর একসাথে ঘর করছেন ওরা। এক কথা বারবার বলতে মোটেই পছন্দ করে না সে। অলরেডি রিনার মুখে মেঘ জমতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতএব আপাতত এই কথা এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মিস্টার মিত্র। তবে তার মনের মধ্যে খচখচানিটা গেল না। কেবলই মনে হতে লাগলো, এমন একটা প্রপার্টি এত কম দামে পেয়েও হাতছাড়া হয়ে যাচ্ছে। ওকে বলে জন্ম মৃত্যু বিবাহ ঈশ্বরের লিখন। কিন্তু আমি খুব ভালো করে জানি আজকের যুগে নিজের পছন্দ মতো একটা বাড়ি করা তার চেয়েও বেশি ভয়ঙ্কর। স্বয়ং পরমেশ্বরের ইচ্ছা না হলে এমন একটা প্রপার্টির দেখা মেলে না। না, পরে এই নিয়ে আবার রিনাকে বোঝাতে হবে। বাড়ি ফিরে সারা রাত তিনি ওই বাড়িটার কথাই ভাবছিলেন। এমনকি রাতে তিনি স্বপ্ন দেখলেন যে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে শীতের সকালে চাদর মুড়ি দিয়ে কফির পেয়ালায় চুমুক দিচ্ছেন। তার ছেলে রনু জার্মানি থেকে বাবা মায়ের সাথে দেখা করতে এসেছে। সামনের বাগানে মাঝারি গরমের চারা গাছের মাথায় ইয়া বড় বড় ইনকা গাঁদা আর ডালিয়া ফুটে উঠেছে। তার উপর কত শত প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আর এমন সময় সদর দরজার পাল্লা ঠেলে বাবু দালাল বাগানে ঢুকে এলো। তার পেছনে একটা চোখ বোঝা, গায়ে মৃতের চাদর জড়ানো একটা লোক। লোকটার চোখে তুলসী পাতা আর নাকে তুলো। কেমন যন্ত্রমানবের মতো থপথপ করে হাঁটতে হাঁটতে দালালের পিছন পিছন সেই ব্যক্তি বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়ালো। লোকটাকে ভীষণ চেনা লাগছে মিত্রবাবুর, যেন প্রায়ই এই চেহারাটার সাথে দেখা হয়, কিন্তু ঠিক ঠাহর করতে পারছেন না। বাবু দালাল বলল, মিস্টার মিত্র, প্লিজ কিছু মনে করবেন না, আপনাকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে। বাইরে খুব অপয়া তো, এবার থেকে এই ভদ্রলোক থাকবেন আর ছেলে মেয়ে নিয়ে। প্লিজ কিছু মনে করবেন না। মিস্টার মিত্র স্বপ্নের মধ্যেই বাবু দালালকে ধমকে উঠে বললেন, মানে মামলাবাজি নাকি?
করকরে টাকা দিয়ে এই প্রপার্টি কিনেছি, ছেড়ে দিতে বললেই ছেড়ে দেবো? ভাগো এখান থেকে। আর সাথে সাথে সেই মৃতদেহ চাদর সরিয়ে দালালকে টপকে ওর সামনে এসে বলল, তাহলে আজ থেকে আমরা আপনার সাথেই থাকবো। এমন বিদঘুটে একটা স্বপ্ন দেখে ধরফর করে উঠে বসলেন মিস্টার মিত্র। জানালার কমলা পর্দার ওপাশে আলোর রেশ টের পাওয়া যাচ্ছে। সকাল হয়ে আসছে। তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 5টা বাজে। এই বাড়ির চিন্তায় চিন্তায় দেখছি আমার ঘুম উড়ে গেছে। যাই, হাত মুখ ধুয়ে সামনের পার্ক থেকে একটু ঘুরে আসি। এই বলে বাথরুমে গিয়ে প্রস্রাব পায়খানা সেরে ব্রাশে পেস্ট লাগিয়ে ছোট আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন মিত্রবাবু। রিনা নতুন পেস্ট এনেছে। এ বাড়িতে যে দাঁতের মাজন সবসময় ব্যবহার করা হয়, এটা সেটা নয়, নতুন ব্র্যান্ড। ঠোঁটের কাছে নিয়ে আসতেই মিষ্টি পেয়ারা ডালের গন্ধে মনটা ভালো হয়ে গেল তার। বাড়িটার পশ্চিম দিকে একটা ছোট কোনায় একটা পেয়ারা গাছ লাগালে কেমন হয়? বেশ টাঁসা পেয়ারা খাওয়া যাবে। তেমন ফলন যদি নাও হয় তবু ডালগুলো অন্তত ব্যবহার করা যাবে। শুনেছি পেয়ারার ডাল দিয়ে দাঁতন করলে নাকি অনেক বয়স পর্যন্ত দাঁত একেবারে অক্ষত থাকে। নিচু হয়ে থুতু ফেলতে গিয়ে বেসিনের পাশের ডাস্টবিনে পুরনো টুথপেস্টের টিউব পড়ে থাকতে দেখলেন তিনি। তার গায়ে নুন আর নিমের ডালের ছবি আঁকা। মিস্টার মিত্র মনে মনে ভাবলেন, সেই তো, দাঁতন যদি করতে হয় তবে তো পেয়ারার ডালের থেকে নিমের ডাল বেশি উপকারী। বাড়িতে নিম গাছ থাকলে হাওয়া বাতাসও নাকি পরিশুদ্ধ হয়। তাছাড়া নিমের তেল, বেগুন দিয়ে নিম পাতা ভাজা, অমৃত। পেয়ারা ক্যান্সেল। প্রপার্টির দক্ষিণ দিকে বরং একটা নিম গাছই বসাবো। বাথরুম থেকে বেরিয়ে পোশাক বদলে পায়ে পায়ে রাস্তায় এসে দাঁড়ালেন তিনি। নভেম্বরের গোড়ার দিকে সবে অল্প বিস্তর ঠান্ডা পড়তে শুরু করেছে। এখনও তেমন কুয়াশা না পড়লেও রাস্তার ধারে ঘাসের ডগায় মৃদু শিশির বিন্দু চোখে পড়ে। মর্নিং ওয়াকের পার্টিরা ইতিমধ্যেই ধরাচুরো পরে বেরিয়ে পড়েছে। তিনি মর্নিং ওয়াক করেননি কখনো। রাস্তায় রাস্তায় উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেড়ানোর অভ্যাস তাহার নেই। তবে নিজের বাড়ি কিনলে সেখানে রোজ বাগানে বেশ জোরে জোরে পায়চারি করবেন তিনি। খালি পায়ে সবুজ ঘাসের ওপর পায়চারি করলে নাকি ব্লাড প্রেশার কম থাকে। আজকালকার বাড়িগুলোর মতো গোটা উঠোনটা তিনি মোটেই কংক্রিট দিয়ে বাঁধিয়ে দেওয়ার পক্ষপাতী নন। তার বদলে বেশ অনেকখানি জায়গা মাটি রেখে দেবেন তিনি। শীতের সকালে সেই মাটির উপর গজিয়ে ওঠা সবুজ ঘাসের ডগায় মুক্তোর মতো শিশির বিন্দু চকচক করবে। তিনি সেই ভেজা মাটিতে খালি পায়ে হাঁটবেন। প্রকৃতির শীতল স্পর্শে গায়ে শিরশিরানি ধরবে। ভাবতেই শরীরটা চনমন করে উঠল মিস্টার মিত্রর। সামনের পার্কে সমবয়সী বৃদ্ধরা জটলা করেছে। পার্কের গেট ঠেলে সেদিকে এগিয়ে গেলেন মিত্রবাবু। অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার শুদ্ধ সত্যবাবু তাকে দেখেই বলে উঠলেন, আরে বাবা সুধীর, যে আজ কি সূর্য পশ্চিম দিকে উঠলো নাকি? হে কেন, আমি কি আসতে পারি না? আহা, রাগ করো কেন হে? আমি কি সে কথা বলেছি নাকি? আমি একদম সেটা বলতে চাইনি। আসলে তুমি তো কখনো এত ভোরে বেরো না, তাই আমরা একটু অবাক চেয়েছি আর কি। যাকে, এসো এসো, বসো এখানে। নাকি আবার হাঁটাহাঁটি করবে? মিস্টার মিত্র প্রতিবেশীদের মধ্যে গিয়ে বসলেন। এরা জনাপাচেক ভদ্রলোক প্রতিদিন সকালে এই পার্কে একত্রিত হয়ে একসাথে জটলা করেন। কিছুক্ষণ তাদের সাথে এটা সেটা কথা বলার পর মিত্রবাবু নিজের বাড়ি দেখার কথাটা বলেই ফেললেন। আসলে ব্যাপারটা নিয়ে তিনি এতটাই উত্তেজিত হয়ে রয়েছেন যে কারো সাথে এ নিয়ে কথা বলতে না পারলে তার মোটেই ভালো লাগছিল না। বাড়িতে ওর স্ত্রী রিনা এই বিষয়ে রেড সিগন্যাল দেখিয়ে রেখেছে, কাজেই সেখানে এসব আলোচনা একেবারেই সম্ভব হচ্ছে না। এই অসমবয়সী বৃদ্ধেরা তার বন্ধু না হলেও এদের কাছে বিষয়টা বলে খানিকটা হালকা হতে চাইলেন মিস্টার মিত্র। গলা খাঁকারি দিয়ে তিনি বললেন,
ইয়ে বুঝলেন চক্রবর্তীবাবু, কসবার দিকে একটা বাড়ি দেখলাম, বেশ পছন্দ হয়েছে, কিনে নেব কিনা ভাবছি। বৃদ্ধ চক্রবর্তী নিজের লাঠিটা ঘোরাতে ঘোরাতে বললেন, কেন হে, তোমার ফ্ল্যাটটা তো দিব্যি, ওটা আবার ছাড়বে কেন? আরে ছাড়বো কি আর সাধে, এতদিন তো প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছি, রোজগারও করেছি যথেষ্ট, কিন্তু কোম্পানি আজ থেকে প্রায় 15 বছর আগে এই ফ্ল্যাটটা দিয়েছিল থাকার জন্য। সেই থেকে কোম্পানিও বদলায়নি আর বাসস্থানও পরিবর্তন হয়নি। কিন্তু সামনের মাস দুয়েকের মধ্যেই তো রিটায়ারমেন্ট, রিটায়ার করলে এই বাসস্থান আমাকে ছেড়ে দিতে হবে, তখন মাথা গোজার তো একটা ঠাঁই চাই, তাই আগে থেকেই বন্দোবস্ত করে রাখতে চাইছি আর কি। ছেলেটা তো জার্মানিতে, তাকে নিয়ে চিন্তা নেই, কিন্তু রিনাকে নিয়ে হঠাৎ ঘর থেকে বেরিয়ে যেতে হলে তো সমস্যায় পড়ব। তা ভালোই করেছো, কিন্তু অত দূরে যাচ্ছ কেন হে? তার থেকে আশেপাশেই কিছু একটা। সে চেষ্টা কি আর করিনি ভাবছেন? কিন্তু এত বছর ফ্ল্যাটে থেকে আর ভালো লাগছে না মশাই, তাই সুযোগ যখন আছে তখন জীবনের শেষটুকু নিজের বাড়িতে, মানে ওই সম্পূর্ণ নিজের ছাদের তলায় কাটাতে চাই, তাই একটা বাড়িটারি দেখছি আর কি। এদিকে সেসবের যা দাম তা আমার সাধ্যের বাইরে, তাই একটু অন্যত্র চেষ্টা চরিত্র করে দেখছি। তা সে বাড়ি পছন্দ হয়েছে বুঝি? হ্যাঁ, তা তো হয়েছে। আরে বাইপাসের ধারে, দোতলা বাড়ি, নিচে ওপরে মিলিয়ে প্রায় 5খানা ঘর, সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গাও রয়েছে। ভাবছি কিনতে পারলে সেখানে একটা বাগান মতো করবো আর কি। আরে বেশ তো, তাহলে আটকাচ্ছি কোথায়? কেন, টাকা? আরে বাবা, তোমার ছেলে তো শুনেছি জার্মানিতে বেশ ভালোই উপার্জন করে, তাহলে তার কাছ থেকে চেয়ে নাও, আর যদি সেটাতে অসুবিধা থাকে তাহলে লোন করে নেবে নাকি? দেখেছো, রিটায়ার করলে কি হবে, পুরো এখনো সেই ব্যাংকের হিসেব নিকেশেই ফেসে রয়েছে। না না, সেসব ব্যাপার নয়, টাকা নিয়ে আমি ভাবছি না। দেখুন, ছেলের কাছে কোনোদিন হাত পাতবো না বলেই খানিকটা নিজের সাধ্যের মধ্যে বাড়ি কেনার চিন্তাভাবনা করছি। এই রিটায়ারমেন্টের বয়সে লোনই বা দেবে কে আমায়? কিন্তু তার চেয়েও বড় একটা সমস্যা আছে। তার কি সমস্যা শুনি একটু। আসলে ওই বাড়ির একটা ইতিহাস আছে। বাড়ির মালিকের বড় ছেলে প্রেমে ধোঁকা খেয়ে গলায় দড়ি দিয়েছিল, মেয়েটাও দুর্ঘটনাবশত ছাদ থেকে পড়ে মারা যায়। স্বাভাবিকভাবেই বাড়ির মালিক উন্মাদ হয়ে যান আর কি। ওই বাড়িতেই থাকতেন। একদিন পাড়ার লোকেরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়, গন্ধটা বাড়ির ভেতর থেকে আসছিল। পুলিশ এসে দরজা ভেঙে ভদ্রলোকের ফুলে ওঠা মৃতদেহ উদ্ধার করে। এই হচ্ছে গল্প। এখন আমার স্ত্রী রিনা এইসব শুনে বাড়িটা কিনতে রাজি হচ্ছে না। তার বক্তব্য ওই বাড়ি নাকি অপয়া। আচ্ছা, কি সমস্যা বলুন তো? আজকের দিনে এমন একটা বাড়ি ওই দামে? ও হোম মিনিস্টারে আটকেছে, তাহলে মুশকিল হে মিত্র। গৃহকর্ত্রীর কথার অবাধ্য হয়ে স্বয়ং বাবা ভোলেনাথও কিছু করতে পারেন না বলে শুনেছি। সেখানে তুমি একজন মনুষ্য, তুমি বরং অন্য বাড়ি দেখো সুধীর। তাছাড়া বাড়ির মহিলাদের মাথায় একবার কিছু ঢুকলে তা খারিজ করার ক্ষমতা ঈশ্বরেরও নেই। যাকে রোধ করা হচ্ছে, এবার উঠিয়ে, না হলে আবার আমার হোম মিনিস্টার আবার এই বয়সে চাকরি নট করে দেবে। তবে হ্যাঁ, প্রপার্টি কেনার আগে ওয়ারিশন নিয়ে ডিসপুট আছে কিনা সেটা ভালো করে যাচাই করে নেবে। তেমন হলে আমাকেও জানাতে পারো, আমি সাচিং করিয়ে দেবক্ষণ। এইসব দালালদের ব্লাইন্ডলি বিশ্বাস করতে নেই, পেটের টানে মিথ্যে কথা বলাটা ওদের কাছে জল ভাত। এরপর সকলে একে একে বিদায় নিলেন। মিস্টার মিত্রও নিজের বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলেন। না, অন্তত কারোর সাথে কথা বলে মনটা একটু হালকা করা গেল। কালকের খচখচানিটা আজ একটু কমেছে। তবে হাল তিনি ছাড়বেন না, রিনাকে বোঝানোর শেষ চেষ্টা করবেনই। বাড়িটা এখনো তার চোখের সামনে ভাসছে। জলের দরে এমন একটা প্রপার্টি তিনি কিছুতেই হাতছাড়া করতে রাজি নন। সেদিন অফিসের কাজে সুধীর মিত্রকে একটু বাইপাসের দিকে আসতে হয়েছিল। হাতের কাজটা তাড়াতাড়ি হয়ে যাওয়ায় সুধীরবাবু ভাবলেন,
আচ্ছা, একবার বাড়িটার সামনে দিয়ে ঘুরে গেলে কেমন হয়? সেদিন বাবু দালালের চক্করে গোটা বাড়িটা ঠিক করে দেখা হয়নি, আর রিনাও ঘ্যান ঘ্যান করছিল। আজ একবার নিশ্চিন্তে আশেপাশে টহল মেরে আসলে মন্দ হয় না কিন্তু। সেই মতো একটা চলন্ত ট্যাক্সি থামিয়ে তাতে চড়ে বসলেন মিত্রবাবু। এখান থেকে জায়গাটা গাড়িতে 15 মিনিটের বেশি লাগার কথা নয়। সুধীর মিত্র ড্রাইভারকে জায়গাটার বর্ণনা দিয়ে দরজা বন্ধ করে দিলেন। ওর আন্দাজ মন্দ নয়। ঠিক 15 মিনিটের মধ্যেই নির্দিষ্ট পাড়ায় এসে থামল ট্যাক্সিটা। গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে সেই বাড়িটার উদ্দেশ্যে গুটি গুটি পায়ে এগিয়ে চললেন সুধীরবাবু। তিনি ইচ্ছে করেই ওই বাড়ির সামনে গাড়ি থেকে নামেননি। এইসব দালালদের পোটেনশিয়াল প্রপার্টির সামনে লোক ফিট করা থাকে বলে শুনেছেন তিনি। আলাদা করে বাড়ি দেখতে এসেছেন জানতে পারলে আবার কমিশন টমিশন নিয়ে ঝামেলা না করে। তাই সকলের দৃষ্টি এড়াতে কিছুটা দূরেই গাড়ি থেকে নেমেছেন ভদ্রলোক। শীতের দুপুর, পাড়াটা নিঝুম হয়ে আছে। তার মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে বাড়িটার সামনে দাঁড়ালেন তিনি। গেটে মোটা গোদরেজের তালা মারা, ভিতরে ঢোকার উপায় নেই। চাবিটা আশেপাশের কোনো একটা বাড়িতে থাকে ঠিকই, কিন্তু সেটা যে কোন বাড়ি তা জানার উপায় নেই। জনে জনে প্রতিটা বাড়িতে জিজ্ঞেস করা ভালো দেখায় না। আর যদি বা কারোর কাছে সেই চাবি থাকে, তবুও তারা তাকে দেবেন কেন? দালাল ছাড়া প্রথমত ওরা চাবি দেবেন না। আর দিন বা না দিন বাবু দালালের কাছে খবর ঠিকই পৌঁছে যাবে। আর যে ভয়টা তিনি পাচ্ছেন তাই হবে। কিন্তু বাড়ির বাইরে দাঁড়িয়ে ভিতরে যাওয়ার ইচ্ছেটা তিনি কিছুতেই দমন করতে পারছেন না। হঠাৎ তার মাথায় একটা অদ্ভুত খেয়াল চাপল। সুধীরবাবু মনে মনে ভাবলেন, দেয়ালটা তো খুব উঁচু নয়, এবার দেয়াল টপকে ওপারে যাবার চেষ্টা করলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ। একবার ঘাড় ঘুরিয়ে রাস্তা দুদিকে দেখে নিলেন সুধীর মিত্র। একেবারে বড় রাস্তার উপর বাড়িটা নয়, একটা ভদ্রপাড়ার ভেতরেই। শীতের দুপুরে রাস্তাঘাটে লোকজন নেই। এই সমস্ত পাড়ায় অবশ্য যার যার তার তার। তাই আর বেশি না ভেবে তিনি সোজা পাঁচিল বেয়ে বাড়ির ভেতরে নেমে গেলেন। ও বাবা গো! দেওয়ালের ওপাশে ভাঙা কাঁচ টাচ কিছু ছিল বোধহয়। তাল সামলাতে না পেরে তার মধ্যেই গিয়ে পড়লেন ভদ্রলোক। টেরিকোটের প্যান্ট ভেদ করে একটা কাঁচের টুকরো পায়ের মধ্যে বিঁধে গেল। যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন মিত্রবাবু। শুনশান পরিবেশে তার আর্তনাদ তার নিজেরই কানে লাগল। সর্বনাশ করেছে। ব্যথায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এভাবে চিৎকার করা তার উচিত হয়নি। কেউ দেখে ফেললে ট্রেসপাসিংয়ের দায়ে থানা পুলিশ হতে পারে। আশেপাশের বাড়িগুলো দেখে নিয়ে পায়ের দিকে চোখ ফেরালেন ভদ্রলোক। ভাঙা মদের বোতল, সবুজ কাঁচের টুকরোটা বাঁ পায়ের হাঁটুতে বিঁধে রয়েছে। সেটাকে চেপে ধরে টেনে বের করে আনলেন মিত্রবাবু। হ্যাঁ, জিনিসটাকে বার করা গেছে। কাঁচের টুকরোর সুচালো অগ্রভাগে খানিকটা রক্ত লেগে আছে। পাটা বেশ যন্ত্রণা করছে। ফিরে যাবেন কিনা ভাবছিলেন তিনি, এমন সময় বাড়িটার দিকে চোখ পড়ল তার। জনহীন সেই কুটির যেন তার দিকে দুহাত বাড়িয়ে অপেক্ষা করছে। কেবল তারই প্রতীক্ষায় যেন সেই শীতের দুপুরে গাছপালা জড়িয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে এই ছোট্ট সুন্দর বাড়িটা। ধীর পায়ে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে মূল বাড়ির দিকে এগিয়ে গেলেন তিনি। এই বাড়িটা আর কিছুদিন বাদেই তার ব্যক্তিগত সম্পত্তি হয়ে উঠবে। তিনি নিজের হাতে বাড়িটাকে ঢেলে সাজাবেন। গৃহপ্রবেশের দিন প্রতিবেশী ও বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করবেন। বাড়ির শুধু সামনেটাই নয়, পেছন দিকটাও বেশ খানিকটা জায়গা ফাঁকা রয়েছে। আগের দিন এদিকটা আসা হয়নি। চাইলে বিদেশি কটেজের কায়দায় পেছন দিকে গার্ডেন চেয়ার পেতে বসার বন্দোবস্ত করা যেতে পারে। তবে এই দিকটাই বাড়ির রং একটু বেশি চটে গেছে।
মিত্রবাবু দেওয়ালে তর্জনী রেখে ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন। সামান্য চাপ দিতেই বেশ খানিকটা পলেস্তারা খসে পড়ল। তিনি বিড়বিড় করে বললেন, এই দিকটা একটু বেশি করে মেরামত করতে হবে, প্রয়োজনে প্লাস্টার খসিয়ে নতুন প্লাস্টার চড়াতে হবে। তারপর বাজারে ওয়েদার কোট নাকি একটা রং বেরিয়েছে, ওটা দিয়ে রং করে দিলেই কেল্লা ফাতে। না, বাড়িটাকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এমন একটা বাড়ি হাতছাড়া করার কোনো মানেই হয় না। কিন্তু রিনাকে যে কি করে বোঝাবো, বেশ কয়েকবার তো বললাম, ও তাও গো ধরে বসে আছে। বাড়িটা নাকি অপয়া। কই, আমি তো এই নিয়ে দুবার বাড়িতে এলাম, খারাপ কিছু তো ঘটলো না। যত সব বস্তা পচা সিরিয়াল দেখে দেখে ওর মাথাটাই গেছে। না না, এ বাড়ি ছাড়া যাবে না। বাবুর সাথে শিগগিরই একটা পাকা কথা বলে ফেলতে হবে। আগামী পরশুই একটা ভালো দিন আছে, পাকা কথাটা ওই দিনই বলতে হবে। বাড়ির পেছনে কিছু ঝোপ জঙ্গল গজিয়ে রয়েছে, দেখতে বড্ড বিশ্রী লাগছে। ওনারশিপ হ্যান্ডওভার হলেই সেগুলো কাটিয়ে সাফ করে দেবেন বলে তিনি ঠিক করলেন। তিনি মনে মনে ভাবলেন, বাড়িটার একটা নাম ঠিক করতে হবে। এটা তার বহুদিনের শখ। তাই খানিকক্ষণ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে বাড়ির নাম ভাবতে লাগলেন ভদ্রলোক। এমন সময় একটা পুলিশ গাড়ির সাইরেনে তার চিন্তার বাঁধ ভাঙল। পরক্ষণেই বাড়ির সামনের দিক থেকে একটা ভারী গলার ডাক শুনতে পেলেন তিনি। কে আছেন? এক্ষুনি বাইরে আসুন, আমরা কসবা থানা থেকে আসছি। শালা যত রাজ্যের মাতাল চাতাল ফাঁকা বাড়ি থেকেই ঢুকে পড়েছে। কি হলো, বেরিয়ে আসুন বলছি। বাড়ির সামনের দিকে এসে হাজির হলেন সুধীর মিত্র। তিনি দেখলেন বাড়ির গেটের বাইরে দুজন সাদা উর্দি পরা পুলিশের লোক দাঁড়িয়ে আছে। তাকে দেখতে পেয়েই ওদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, শিগগির বাইরে আসুন। এই পুলিশগুলো যে তার জন্যই এখানে হাজির হয়েছেন এ বিষয়ে আর সন্দেহ রইল না সুধীরবাবুর। তিনি ধীরে ধীরে পাঁচিল টপকে বাইরে আসতে শুরু করলেন। পাঁচিল টপকাতে গিয়ে তিনি শুনতে পেলেন ওই পুলিশ কর্মী বলছে, স্যার, এই তো দেখছি সুটেড বুটেড চোর। এ কথার পাল্টা জবাব ভেসে এলো অন্য এক পুলিশ কর্মীর মুখ থেকে। তোর শালা, এই চাকরিতে ঘের না ধরে গেল। চোর না মাতাল দেখ গিয়ে। আজকাল শালা মানুষকে আর কিছুতে বিশ্বাস করা যায় না। আগের ভদ্রলোক আরেকটু উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলেন, স্যার, সন্ত্রাসবাদী নয় তো? শুনেছি মালগুলো হেভি শিক্ষিত হয়। একে দেখে ওর বা আগে লোকটাকে নামতে তো দে, সে তো পাঁচিলের ওপর উঠে হেঁচকি খাচ্ছে। লজ্জায় অপমানে সুধীর মিত্রের কান দুটো লাল হয়ে উঠেছে। একেই পায়ে যন্ত্রণা, তার উপর এই বয়সে এত বড় পাঁচিল টপকানো তার মুখের কথা নয়। ওদিকে চোর মাতাল এমনকি সন্ত্রাসবাদীর তকমাও জুটে যাচ্ছে। কোনো প্রতিবাদ না করে তিনি পাঁচিল টপকে রাস্তায় নেমে ওই পুলিশ দলের মুখোমুখি এসে দাঁড়ালেন। পুলিশ দলের মধ্যে একজন, যিনি এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন, তিনি এগিয়ে গেলেন। পোশাক দেখেই বোঝা যাচ্ছে ইনি দলের পান্ডা। বুকে একটা নেম প্লেটে লেখা আছে বিশ্বনাথ পাকরাশি, এসআই। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কে আপনি? এই তালা বন্ধ বাড়িতে পাঁচিল টপকে ঢুকেছিলেন কেন? সুধীরবাবু সেই প্রশ্নের জবাব না দিয়ে আমতা আমতা করে জিজ্ঞাসা করলেন, আপনারা মানে কেন, মানে কি জন্য? প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় নাকি মশাই? এই পাড়া থেকে লোকজন ফোন করে খবর দিয়েছে একজন ভদ্র চেহারা লোক নাকি পাঁচিল টপকে বাড়িতে ঢুকে পড়েছে। তিনি নাকি সন্দেহজনকভাবে পাড়া এবং বাড়ির ভিতরে ঘোরাঘুরি করছেন, তাই দেখতে এলাম। এবার বলুন তো, আপনি এই বন্ধ বাড়ির ভেতরে কি করছেন? সুধীরবাবু ৭-৫ না ভেবে জবাব দিলেন, আগে এই বাড়িটা আমি কিনবো, তাই একটু ভেতরে ঢুকে। তার কথা শুনে এসআই ফ্যাঁক করে হেসে ফেললেন। তারপর বললেন, আর তাই একটা তালাবন্ধ বাড়ির পাঁচিল টপকে শুনশান দুপুরে ভেতরে ঢুকে পড়লেন। দেখুন চারপাশে কেমন ভিড় জমে গেছে। লোকটা আবার কে রে? হ্যাঁ, কে জানে কি মতলবে ফাঁকা বাড়িতে ঢুকে ভদ্রলোক বলে জানা হচ্ছে। কোথা থেকে কি চুরি করতে এসে সন্ত্রাসবাদী কিনা কে যাওয়া দুপুরবেলা ঢুকে
এবার পুলিশ এসছে, এবার বুঝবে। শীতের বিকেলে পাড়ার মধ্যে হঠাৎ পুলিশ এসে হাজির হয়ে একজন অপরিচিত ভদ্রলোককে জেরা করছে সর্বসম্মুখে। এই জিনিস সাধারণ জনমানুষে ঔৎসুক্যের জন্ম দিতে বাধ্য। আশেপাশের দু একটা ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড, পথ চলতি সেলসম্যান, একটা ভিখিরি, দুজন ঠিকে ঝি। সুধীরবাবু আর চোখে দেখলেন সকলের চোখে মুখে এক রাশ জিজ্ঞাসা। এই সুবেশ প্রৌঢ়কে এভাবে পুলিশি জেরার সম্মুখীন হতে দেখে সকলেরই কৌতুক হচ্ছে। মিত্রবাবু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এসআই বিশ্বনাথ পাকরাশি জিজ্ঞাসা করলেন, কি হলো, চুপ করে আছেন কেন? যা জিজ্ঞাসা করছি তার জবাব দিন। মুখ তুলে চাইলেন মিত্রবাবু। আপনি এই তালাবন্ধ বাড়িতে ঢুকেছিলেন কেন? সত্যি কথা বলুন। আগে আমি এই বাড়িটা কিনবো বলেই এসেছিলাম। তার আগে একটু দেখে শুনে, এই কয়েকদিন আগেও আমি এখানে এসেছিলাম এই দালালের সাথে। আসলে ওদের কথা তো ঠিক বিশ্বাস করা, তাই নিজেই দেখতে এসেছিলাম আর কি। এই বাড়ির চাবি কার কাছে থাকে তা তো আমি জানি না, তাই আর উপায় না দেখে ওই পাঁচিল টপকে। শুনুন, আমি কিন্তু সত্যি কথাই বলছি, মানে এই তা না হলে কেন আর বলুন। অফিসারটি দুই সিকিউরিটি গার্ডকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই লোককে পাড়ায় আগে দেখেছো? তারা বেশ উৎসাহের সাথেই ঘাড় নেড়ে অসম্মতি জ্ঞাপন করল। পাড়ার দুই বাসিন্দাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হলো। এই যে আপনারা, এই লোকটিকে এই পাড়ায় আগে কখনো দেখেছেন? স্যার, আমাদের এই পাড়ায় দীর্ঘদিনের বাস, অনেকে কোশ্চিনকালেও আমরা দেখিনি স্যার। বিশ্বনাথ পাকরাশি আবার জিজ্ঞাসা করলেন, আপনি নাকি এই বাড়িতে আগে এসেছেন? কই, কেউ তো তেমন বলতে পারছে না। সত্যি করে বলুন, আপনি কেন এখানে এসেছিলেন? সুধীর মিত্র বেশ বুঝতে পারলেন যে তার কোনো কথাই এই পুলিশ কর্মী বিশ্বাস করবেন না। এতএব তিনি চুপ করেই রইলেন। অফিসার ধৈর্য হারালেন। বিরক্ত হয়ে অধস্তন কর্মচারীদের বললেন, এই মাল সত্যি কথা বলবে না। এই নে, আগে গাড়িতে তোল। থানায় গিয়ে দুটো হাম্পু দিলেই গড় গড় করে সত্যি কথা বেরিয়ে আসবে। অগত্যা একজন কনস্টেবলের খোঁচায় পুলিশের জিপের পিছনে উঠতে হলো মিত্রবাবুকে। সকলের উৎসুক চোখের সামনে থেকে তাকে তুলে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হলো সেই সরকারি গাড়ি। থানায় গিয়ে সুধীরবাবুকে ওসির চেম্বারে নিয়ে গেলেন বিশ্বনাথ পাকরাশি। ওসি ভদ্রলোক স্থূল চেহারার, মুখে একটা নির্লিপ্ত ভাব। এসআইয়ের মুখে সবটা শুনে তিনি সুধীরবাবুকে আপাদমস্তক জরিপ করে জিজ্ঞাসা করলেন, নাম কি? সুধীর মিত্র। বাড়ি কোথায়? আগে যাদবপুর। তো কি করেন? একটা বেসরকারি অফিসে কাজ করি, ম্যানেজার। বয়স কত? 59। বাড়িতে কে আছে? স্ত্রী আর এক ছেলে। ছেলে জার্মানিতে থাকে। ও বাড়িতে কেন গেছিলেন? আমি তো আগেই বলেছি স্যার, ওই বাড়িটা আমি কিনবো বলে ঠিক করেছি। মানে কয়েকদিন আগে আমার পরিচিত এক দালালের সাথে বাড়িটা দেখতে গেছিলাম, সেদিন ঠিক করে দেখা হয়নি। তাই একটু আগেই বলছিলেন যে দালালের কথায় ভরসা করতে পারছেন না বলে নিজে দেখতে এসেছেন, এখন বলছেন ঠিক করে দেখা হয়নি বলে দেখতে এসেছেন। স্যার, কিছু গন্ডগোল আছে, বুঝেছেন? আপনার কথা। সুধীরবাবুর কথার মাঝেই সেই বিশ্বনাথ পাকরাশি কথাটা বলে উঠলেন। ওসি ভদ্রলোক নিজের মাথা চুলকে বললেন, আপনাকে ভদ্রভাবে জিজ্ঞাসা করলাম, আপনি জবাব দিলেন না। এবার আমাকে বাধ্য হয়ে অন্য ব্যবস্থা নিতে হবে। এরপর এসআইকে নির্দেশ দিলেন, পাকরাশি, এর পকেটে ফোন টোন কি আছে দেখো, ওর বাড়িতে একটা খবর দাও, স্ত্রীকে এখানে ডেকে পাঠাও, ততক্ষণ বাইরে বসাও। আর যাওয়ার সময় আমাকে ওই বোসপুকুরের জোড়া মার্ডার কেসের ফাইলটা দিয়ে যাও তো। ওসির নির্দেশ মতো তার চেম্বার থেকে বেরিয়ে এলেন সুধীর মিত্র। বিশ্বনাথ পাকরাশি একটা বেঞ্চ দেখিয়ে বললেন, ওখানে বসুন। যতক্ষণ আপনার বাড়ি থেকে কেউ আসছে ততক্ষণ ওখান থেকে নড়বেন না। যান, গিয়ে বসুন, যান।
মিসেস মিত্র, এবার বলুন তো ঘটনাটা কি? ওসির প্রশ্নের জবাবে মিসেস মিত্র বলতে আরম্ভ করলেন। দেখুন, এটা সত্যি যে কয়েকদিন আগে আমি আর আমার হাজব্যান্ড কসবায় ওই বিশেষ বাড়িটা দেখতে হাজির হয়েছিলাম। এই তো বাবু দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করুন না। মিসেস মিত্র বুদ্ধি করে বাবু দালালকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। থানা থেকে যখন ফোনটা আসে তখন প্রথমটাই তিনি ঘাবড়ে গিয়েছিলেন। ভেবেছিলেন তার স্বামীর বোধহয় কোনো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু থানা থেকে যখন জানানো হয় যে ব্যাপারটা তেমন কিছু নয়, বরং মিত্রবাবুর জন্যই একটা গোটা পাড়া আজ দুপুরে অস্থির হয়ে উঠেছিল, তখন তিনি অবাক হন। অফিসারের মুখে নির্দিষ্ট পাড়ার উল্লেখ শুনে তিনি বাবুকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাবু দালাল পাশেই দাঁড়িয়েছিল। ওসি ওর দিকে তাকিয়ে প্রশ্ন করেন, আপনার নাম কি? আগে স্যার বাবু, কিন্তু আমার ভালো নাম হচ্ছে রাখো হরি দাস। পাড়াতে সব ছোটোবেলা থেকে বাবু বলে বলে আমার নামটা বাবুই রয়ে গেল। মুখের গুটকা একদিকে সরিয়ে রেখে জবাব দিল বাবু দালাল, মুখের মালটা বাইরে ফেলে আসুন। একটা থানায় ঢুকে ওসির সাথে কথা বলার ভদ্রতাটুকু জানেন না? বাবু দালাল দ্রুত বাইরে বেরিয়ে মুখের গুটকাটা থুকে দিয়ে এসে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে। আপনি কত বছর ধরে লাইনে রয়েছেন? তা স্যার আপনি ধরুন না, নয় করে ওই বছর দশক তো হয়েই গেল। আপনি কি এই মিত্র ফ্যামিলিকে চেনেন? হ্যাঁ স্যার, বিলক্ষণ চিনি। পাড়ায় ওদের দারুণ নাম ডাকতো, খুবই সজ্জন মানুষ ওরা। ওসি ওকে থামিয়ে দিয়ে বললেন, যেটুকু জিজ্ঞাসা করছি তার জবাব দিন, বেশি কথা বলবেন না। তারপর কি একটা ভেবে নিয়ে আবার জিজ্ঞাসা করলেন, আপনি ওদের 59/2 বাড়িটা দেখতে নিয়ে গেছিলেন? কসবার বাড়িটা তো? হ্যাঁ স্যার, আমিই তো নিয়ে গেছিলাম। ওসি এবার সুধীর বাবুর দিকে তাকালেন। গিন্নির পাশের চেয়ারে মাথা নিচু করে বসে রয়েছেন প্রৌঢ় সুধীর মিত্র। ওসি মিসেস মিত্রকে জিজ্ঞাসা করলেন, তা উনি হঠাৎ পাঁচিল টপকে বাড়ির ভেতর ঢুকতে গেলেন কেন? স্যার, ওই বাড়িটা দেখার পর থেকে লোকটা কেমন যেন ক্ষেপে উঠেছে। সারা দিন খালি বাড়ি করছে। আমি বাড়িটা কিনতে বারণ করেছিলাম, সেই জন্য আমার সাথেও ঠিক করে কথা বলছে না। এখানে আসার আগে পাড়ার বেশ কিছু বয়স্ক মানুষের সাথে দেখা হয়েছিল, শুনলাম তাদেরও নাকি এই নিয়ে বলেছে। এবার উনি কেন ওই বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকলেন তা আমি জানি না। তারপর বরের দিকে একবার দেখে নিয়ে আবার বললেন, কিন্তু স্যার, উনি কোনো চোর ডাকাত নন। আমরা যাদবপুরের মাঝের পাড়ায় আজ প্রায় 15 বছর ধরে আছি। আপনি সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। আমাদের নামে পাড়া প্রতিবেশীর কাছে কোনো অভিযোগ পাবেন না আপনি। বুড়ো বয়সে একটা ভুল করে ফেলেছে আমার স্বামী, এইবারটার মতো মাফ করে দিন স্যার। আমি কথা দিচ্ছি উনি আর কোনো দিন এমন করবেন না। ওসি বোধহয় কাঁধ থেকে ঝামেলা হাটিয়ে দিতে পারলেই বাঁচেন। তিনি মিস্টার মিত্রর উদ্দেশ্যে বললেন, শুনুন মিস্টার মিত্র, এবারের মতন ছেড়ে দিচ্ছি। একটা সাদা কাগজে আপনার ওই বাড়ির ভেতরে ঢোকার উদ্দেশ্য লিখে তলায় সই করে দিয়ে বাইরের সেরেস্তায় জমা করে দিন। আর কোনো দিন এরকম ভুল করবেন না, কেমন? আপনারা সমাজের ভদ্রলোক, আপনারাই যদি এভাবে আইন ভাঙেন তবে হুলিগানদের কি বলবো বলুন তো? ঠিক আছে, আপনারা আসতে পারেন। ও হ্যাঁ, ওই বাড়ির বর্তমান মালিকের ঠিকানা আর ফোন নাম্বারটা লিখে রেখে যাবেন। শেষ কথাগুলো তিনি যে বাবু দালালের উদ্দেশ্যেই বললেন তা মাথা না তুললেও বুঝতে পারলেন সুধীরবাবু। থানা থেকে বেরিয়ে মিসেস মিত্র স্বামীর উপর ঝাঁপিয়ে পড়লেন। তোমার কি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে? ওইভাবে পাঁচিল টপকে ওই বাড়ির ভিতরে ঢোকার কি ছিল? হ্যাঁ, বাড়িটায় কি এমন দেখেছো এরকম আদেগলাপনা করছো? ওই বাবুই যত নষ্টের গোড়া। এমন একটা বাড়ি দেখিয়েছে যে লোকটার মাথাটা একেবারে খারাপ হয়ে গেল গো। বাবু দালাল মিত্র দম্পতির পাশে দাঁড়িয়ে একটা নতুন গুটকার প্যাকেট পকেট থেকে বার করে মুখে চালান করে দিয়ে বলল, স্যার বোধহয় বাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। তা চলুন না স্যার, আমি বাড়ির ওয়াইফদের সঙ্গে কথাবার্তা সব বলে দিচ্ছি, কী বলেন? সুধীরবাবু কি বলবেন বুঝতে পারছিলেন না। রিনা একেই বাড়িটা কেনার বিপক্ষে, তার উপরে আজ যা একটা লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল, তারপর আর কথা বলা সাজে না। তিনি আগের মতোই চুপ করে দাঁড়িয়ে রইলেন।
তার হাত দুটো প্যান্টের 2 পকেটের মধ্যে ঢোকানো। এবার তার স্ত্রী রিনাই জবাব দিলেন, হ্যাঁ তাই করো। আগামী পরশু একটা ভালো দিন আছে শুনেছি, ওই দিন পাকা কথাটা সেরে ফেলা যাক। তোমার স্যার যা শুরু করেছেন তাতে ওই বাড়ি কিনতে না দিলে আর কত কাণ্ড ঘটাবেন তা বলা যায় না। তারপর স্বামীর দিকে ফিরে বললেন, আমার কিন্তু এখনও আপত্তি আছে, তবে সারা জীবন তোমার কোনো কথাই ফেলিনি। চেষ্টা করেছি তোমার সমস্ত চাহিদা পূরণ করার। এই শেষ বয়সে এসে একটা বাড়ি নিয়ে মন কষাকষি করে লাভ নেই। কি এবার খুশি তো? স্ত্রীর জবাব শুনে মিস্টার মিত্র হাঁ করে তার দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, এ তো দেখা যাচ্ছে সাপে বড় হয়েছে। এতদিন যে রিনা ওই বাড়ি কেনার চরম বিপক্ষে ছিল, আজ সেই নিজের মুখে বাড়ির পাকা কথা বলার প্রস্তাব দিচ্ছে। হ্যাঁ, এই জন্যই চক্রবর্তী বলেন, নারী চরিত্র দেবানা জান্নতি কুত মনুষ্য। দেখতে দেখতে পাকা কথা, টাকা পয়সার লেনদেন সব হয়ে গেল। বাকি থেকে গেল আইনি কিছু কাজকর্ম। ওটা গৃহপ্রবেশের দিনই সারবেন বলে ঠিক করলেন মিত্রবাবু। 28শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন গৃহপ্রবেশের শুভ তিথি স্থির করা হলো পুরোহিতের সাথে কথা বলে। আর মাঝে মাত্র কয়েকটা দিন, ব্যাস তারপরেই তার নতুন 4 দেওয়ালের সংসার। নিজের ছাদ, নিজের বাগান, নিজের টমেটো গাছ সব হবে। ইতিমধ্যে তিনি তার নিজের বাড়ির একটা সুন্দর নাম বেছে ফেলেছেন। বাড়ির নাম হবে ঠাঁই। সত্যিই তো, তিনি এতদিনে নিজের মনের মতো একটা বাসা খুঁজে পেয়েছেন। কোম্পানির মালিকাধীন নয়, একেবারে নিজস্ব সম্পত্তি। এবারই ছাদে যেতে গেলে কেউ তাকে আটকাবে না। প্রয়োজন মতো বাড়ির দেওয়ালে পেরেক ঠুকতে পারবেন, কেউ আপত্তি করবে না। এমনকি জার্মানি থেকে ছেলের পাঠানো মিউজিক সিস্টেমে ফুল ভলিউমে গানও শুনতে পারবেন। সেক্ষেত্রেও বাধা দেওয়ার কেউ নেই। অবসর জীবনটা মন্দ কাটবে না এ বাড়িতে। সুধীরবাবু বেশ ঘটা করেই গৃহপ্রবেশের অনুষ্ঠানটা করবেন বলে ঠিক করলেন। দূর সম্পর্কের আত্মীয় স্বজনও নিমন্ত্রিতদের তালিকায় থাকবে। যে মেজ মামার ছেলের সাথে তার প্রায় 10 বছর যোগাযোগ নেই, তাকেও নম্বর জোগাড় করে ফোন করেছেন মিস্টার মিত্র। বেশ খুশি খুশি গলায় খানিকটা শুনিয়েই বলেছেন, হ্যাঁ, এই তোরা তো খুব কথা শোনাতে হে, কোম্পানির ফ্ল্যাটে থাকতাম বলে সবাই মিলে খুব পিছনে লাগবে। কিন্তু আগামী 28শে জানুয়ারি থেকে তো আর সে সুযোগ পাচ্ছ না ভাই। হ্যাঁ, আরে হ্যাঁ, বাড়ি কিনেছি কসবায়। আরে দূর, ফ্ল্যাট না বাড়ি, একেবারে নিজের আস্তানা। হ্যাঁ, এই তোমাদের মতো ওই অ্যাপার্টমেন্টে থাকা আমার পক্ষে একটু মুশকিল। এক প্রকার বাধ্য হয়েই কোম্পানির ফ্ল্যাটে থাকতাম, কিন্তু আর না যাকে যে কারণে ফোন করা, আগামী 28শে জানুয়ারি আমার নতুন বাড়িতে একটু পায়ের ধুলো দিতে হবে। যে ওই আর কি, 1-150 লোক। আরে সবাই আত্মীয় বন্ধু, ওই একটু পুজো আর দুপুরে একটু খাওয়া দাওয়া। আশা চাই কিন্তু ওই দিন কোনো না শুনবো না। ওটা রোববার। হ্যাঁ, রাখি তাহলে। ডেকোরেটার্সও বলা হয়ে গেছে। বাড়ির সামনের জায়গাটুকুতে বাঁশ খাটিয়ে প্যান্ডেল করা হয়েছে। খাওয়া দাওয়ার বন্দোবস্ত সেখানেই হবে। বসার ঘরটাতে পুরোহিত মশাই পুজো করবেন। অতিথিদের খাওয়ানোর জন্য নিজের পছন্দ মতো ক্যাটারারকে বলেছেন মিত্রবাবু। একেবারে বাঙালি মেনু, ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বাঁধাকপির তরকারি, ফিশ ফ্রাই, কাতলা মাছের কালিয়া, মাটন ইত্যাদি। তবে মিষ্টিটা তিনি ডেকোরেটরদের দায়িত্বে দিতে চান না। বাড়িতে এমন অনেক অতিথি আসবেন যারা বাইরের খাবার খান না। অনেক অবাঙালি সহকর্মী এবং আত্মীয় স্বজন আসবেন যারা আমিষ ছুঁয়েও দেখবে না। তাই তাদের কথা মাথায় রেখেই নিজের পছন্দের দোকান গোপেশ মিষ্টান্ন ভাণ্ডার থেকে রাবড়ি, রসগোল্লা আর মাখা সন্দেশের বন্দোবস্ত করবেন বলে তিনি ঠিক করলেন। বলি, তোমরা এখানে কি করছো বলো দেখি? কারোর কাজ কামে মন নেই? আচ্ছা, লুচিগুলো কখন ভাজা হবে বলো দেখি?
আজ সকাল থেকেই কসবার 59-এর 2 বেনি মাস্টার লেনে হই হই রই রই কাণ্ড। ডেকোরেটার্সদের ছেলেরা শেষ মুহূর্তের কাজ সেরে নিচ্ছে, ইলেকট্রিশিয়ান বাড়ির দোরগোড়ায় মিউজিক সিস্টেম লাগানোর বন্দোবস্ত করছে। সকাল থেকেই অতিথি অভ্যাগতদের আনাগোনা শুরু হয়ে গেছে। ওদের ছেলে রনু জার্মানি থেকে এসেছে গতকাল। রিনাও সকাল সকাল স্নান সেরে ভালো নতুন শাড়ি পরে তার ছেলেকে নিয়ে নতুন বাড়িতে পৌঁছে গেছে। মিস্টার মিত্র একটু পরে যাবেন। রিনা আগে গিয়ে সবকিছু যোগাযন্ত্র করে দেখে নেবে। আসলে গোপেশ মিষ্টান্ন ভাণ্ডার থেকে বলে দিয়েছে ঠিক 10টার সময় ওই মিষ্টিগুলো সংগ্রহ করতে হবে। তার আগে কোনোভাবেই তাদের পক্ষে এই মিষ্টি ডেলিভারি দেওয়া সম্ভব হবে না। অগত্যা ছেলে বউকে নতুন বাড়িতে আগেই পাঠিয়ে দিয়ে ধীরে সুস্থে রেডি হচ্ছেন মিস্টার মিত্র। আজ তার বড়ই আনন্দের দিন। চাকরি পাওয়া, বিয়ে করা, রনুর জন্ম, এরপর তার জীবনে এই দিনটা বিশেষ উল্লেখযোগ্য হয়ে থাকবে। এর আগে নিজের বাড়ি বলতে তো তার কিছুই ছিল না, কিন্তু আজ থেকে তার নিজের ঠিকানা থাকবে, যেখানে তার মর্জি চলবে, অন্য কারও নয়। দাড়ি কামিয়ে স্নান সেরে নতুন কেনা সাদা পাঞ্জাবি পাজামাটা গায়ে চড়িয়ে নিলেন মিত্রবাবু। জার্মানি থেকে আনা নতুন আফটারশেভ লোশনটা মাখলেন 2 গালে। পুজোর সময় যে দামি পারফিউমটা কিনেছেন সেটা বেশ করে লাগালেন 2 বগলে। সুগন্ধে ভুরভুর করছেন তিনি। এমনিতে মিত্রবাবু বিশেষ সাজগোজ করেন না, কিন্তু এই শুভ দিনে একটু সাজগোজ করতে কার না মন চায়? হ্যাঁ, মোবাইল আর মানিব্যাগটা পকেটে চালান করে দিয়ে নিজের পুরনো বাড়ির বাইরে বেরিয়ে এলেন ভদ্রলোক। মালপত্র সবই এখনো এই বাড়িতেই রয়েছে। আগামী পরশুদিন ট্রান্সপোর্টের লোক এসে ও বাড়িতে চালান করবে, তাই দরজায় তালা লাগিয়ে টেনে টুনে দেখে নিলেন তিনি। তারপর নিশ্চিন্ত হয়ে পথে নেমে এলেন। সবে একটা ট্যাক্সিতে উঠেছেন, এমন সময় রিনার ফোন। কি গো, আর কতক্ষণ লাগবে? 9:45 বাজে, তাড়াতাড়ি করো, ঠাকুর মশাই এসে পড়বেন তো এবার। হ্যাঁ, আরে বেশিক্ষণ লাগবে না। গোপেশ থেকে মিষ্টিগুলো নিয়ে কসবা পৌঁছতে বড় জোর 1/2 ঘন্টা। আরে 10:15টার মধ্যেই ঢুকে পড়বো, তুমি চিন্তা করো না। বলে ফোন রেখে মুচকি হাসলেন ভদ্রলোক। এতদিন এত আপত্তি করেও আজ যে রিনা নতুন গৃহপ্রবেশে উঠে পড়ে লেগেছে, এতে বেশ আনন্দ হচ্ছে তার। মিনিট 5-এর মধ্যেই নির্দিষ্ট মিষ্টির দোকানে গিয়ে হাজির হলেন মিত্রবাবু। দোকানদার মিষ্টিগুলো তৈরি করেই রেখেছিল, সেগুলো নিয়ে টাকা মিটিয়ে ট্যাক্সির ডিকিতে তুলছেন। এমন সময় আবার ফোন বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করে দেখলেন রিনা। ফোনটা কানে ঠেকিয়ে ভদ্রলোক বললেন, কি হয়েছে? আর কি হবে, ঠাকুর মশাই এসে গেছেন। তোমার আর কতক্ষণ? আর এই তো মিনিট 20। ইতিমধ্যে ট্যাক্সি চলতে আরম্ভ করেছে। গাড়ি এগিয়ে চলেছে নিজের গতিতে। ঢাকুরিয়া ব্রিজটা টপকাতেই মাথায় হাত পড়ল মিত্রবাবুর। সামনের রাস্তায় লম্বা জ্যাম। আজ রবিবারে আবার এত জ্যাম কেন? ট্যাক্সি চালককে জিজ্ঞাসা করতেই সে বলল কি একটা রাজনৈতিক দলের র্যালি আছে, তাই একটু জ্যাম রয়েছে। মিত্রবাবু মনে মনে গজগজ করতে লাগলেন। জ্যাম হওয়ার আর দিন পেল না, আজকেই যত রাজ্যের ঝামেলা। কোনো রকমের সেই জ্যাম টোপকে গড়িয়াহাট পেরোতেই আবার রিনার ফোন। কি গো, কোথায় তুমি? ঠাকুর মশাই তাড়া দিচ্ছেন। পুজোয় বসার আগে কিছু টুকটাক কাজকর্ম আছে, তাড়াতাড়ি না পৌঁছলে সেগুলো সারতে সারতে নাকি দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি এসো। মিত্রবাবু বিরক্ত হয়ে এই ড্রাইভারকে দ্রুত চালাতে বললেন। এরপর আর দাঁড়াতে হলো না। কি সুন্দর সাজানো হয়েছে বাড়িটাকে। ডেকোরেটরের ছেলেগুলো এখনো বাঁশ বাঁধছে ঠিকই, কিন্তু মন্দ সাজায়নি। যেটুকু কাজ হয়েছে তা বেশ সুদৃশ্য। তিনি ট্যাক্সি চালককে জিজ্ঞাসা করলেন, কত হয়েছে ভাই? জি आपका 378 रुपया हुआ सर। মানিব্যাগ থেকে একটা কর করে 500 টাকার নোট বের করে চালকের হাতে দিয়ে তিনি বললেন,
চেঞ্জটা রেখে দাও, আর ডিকিটা খোলো তাড়াতাড়ি, মিষ্টিগুলো নামাতে হবে। গাড়ি থেকে নেমে সুধীরবাবু উকি দিয়ে দেখলেন পরিচিত কাউকে ডেকে আনা যায় কিনা। এতগুলো মিষ্টির হাড়ি একা বয়ে নিয়ে যাওয়া খুবই মুশকিল, কিন্তু কাউকে দেখতে পেলেন না ভদ্রলোক। ডেকোরেটার্সের ছেলেগুলো কাজকর্ম করছে, ইলেকট্রিশিয়ান বাড়ির সামনে মিউজিক সিস্টেম লাগাচ্ছে, অতিথিরা বোধহয় সকলেই বাড়ির ভেতরে রয়েছে। অগত্যা দুহাতে 4টি বিরাট বিরাট হাড়ি নিয়ে কোনো রকমে এদিক ওদিক করতে করতে বাড়ির ভিতর ঢুকলেন সুধীর মিত্র। চিৎকার করে ডাক দিলেন, রিনা, রিনা, রুনু, কোথায় গেলি সব? রুনু! ওর চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির ভেতর থেকে কিছু মানুষ বেরিয়ে এলো। তাদের কাউকে চিনতে পারছেন না মিত্রবাবু। ভদ্রলোক চিৎকার করে বললেন, রুনু, কোথায় রে? হ্যাঁ, এই আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনারা কি রুনুর গেস্ট? লোকগুলো কেমন বোকার মতো চেয়ে আছে মিত্রবাবুর দিকে। উনি বললেন, আরে ওভাবে কি দেখছেন মশাই? আরে রুনুকে ডাকুন না। রিনা, আরে রিনা, এদিকে এসো। এতগুলো মালপত্র নেবে তো নাকি? পুজোর তো দেরি হয়ে যাচ্ছে না? এবার ওই অচেনা লোকের মধ্যে থেকে একজন বলে উঠলেন, কে রে বাবা, আশেপাশে থাকে নাকি? ভীষণ রাগ হলো মিত্রবাবুর। তিনি ধমক দিয়ে বললেন, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই চেনেন না, আপনি কে? এবার আর একজন বললেন, আরে মনে হচ্ছে পাগল টাগল হবে। এই আপনার আসপদ্দা তো কম নয়। হ্যাঁ, আপনি আমায় পাগল বলছেন? দাঁড়ান, এক্ষুনি আপনাকে মজা রাখাচ্ছি। বলে বিষম চিৎকার চেঁচামেচি শুরু করলেন সুধীরবাবু। ওই অচেনা লোকগুলোর সাথে প্রায় ধাক্কাধাক্কি বেঁধে যায় আর কি। এমন সময় রাস্তা থেকে একজন ভদ্রমহিলা ছুটে এসে সেই অচেনা মানুষদেরকে থামালেন। ওকে ছেড়ে দিন, ওর মাথার ঠিক নেই। আসলে এই বাড়িটা কেনার ভীষণ ইচ্ছে ছিল আমার স্বামীর। বাড়ি বাড়ি করতে করতে ছেলে, সংসার, চাকরি সব গোল্লায় গেছে, কিন্তু বাড়িটা কিনতে পারেনি ও। এই অপয়া বাড়িটার জন্যই লোকটার জীবনটা নষ্ট হয়ে গেল। দয়া করে ওকে মারবেন না, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি, ওকে ছেড়ে দিন। বাড়ির নতুন মালিক ততক্ষণে বেরিয়ে এসেছেন। তিনি দেখলেন একজন ময়লা পাজামা আর ফতুয়া পরা ষাটোর্ধ্ব ব্যক্তিকে নিয়ে বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছেন এক ভদ্রমহিলা। ভদ্রমহিলার হাতে ছেঁড়া ময়লা কতগুলো প্যাকেট। সেই প্যাকেটে কি আছে কে জানে। বাড়ির সদর দিয়ে বেরিয়ে যাওয়ার সময় লোকটা কেমন যেন উদ্ভ্রান্তের মতো বাড়িটার দিকে তাকিয়ে একবার দেখল, তারপর দীর্ঘশ্বাস ফেলে নেমে গেল রাস্তায়। কিন্তু কিন্তু ভদ্রলোক পাগল হলেন কবে? কি জানো তো, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা মৃত্যুর থেকে ভয়ঙ্কর হলেও তার কোনো নির্দিষ্ট দিনক্ষণ হয় না। এখানে কাজ করতে করতে নিজেই সবটা বুঝবে। আমরা লোকগুলোকে পাগল বলি, কিন্তু কত আশা আকাঙ্ক্ষা যন্ত্রণার রেশ বুকে নিয়ে লোকগুলো স্বাভাবিক জীবন থেকে দূরে সরে আসে বলতো। নিজের অজান্তেই আমরা ওদের নিয়ে মস্করা করি। কিন্তু কি একটা বলতে গিয়েও থেমে গেল রফিক। সমীর বলল, হ্যাঁ বুঝলাম, কি অদ্ভুত না? কিন্তু শুধু শুধু বাড়ির জন্যই পাগল হয়ে গেলেন ভদ্রলোক? ডাক্তারদের কাছ থেকে যা শুনেছিলাম, ওই বাড়ি কিনতে গিয়ে নাকি প্রচুর টাকা চট গিয়েছিল ভদ্রলোকের। একটু আগে উনি যে বাবু দালালের কথা বলছিলেন, সেই লোকটাই ওর জীবনের শেষ সম্বল কেড়ে নিয়ে ওকে ঠকিয়ে পালিয়েছিল বলে শুনেছিলাম। বাড়ি নিয়ে একটা অদ্ভুত উন্মাদনা তো ছিলই, তারপর এই টাকা চোট যাওয়ায় সেই শখ মেনে নিতে পারেননি ভদ্রলোক। বিদেশে থাকা ছেলে বাপের দেখাশোনা পর্যন্ত করতে অস্বীকার করে, যা হয় আজকাল। তারপর জানালার বাইরে মুখ বাড়িয়ে সামনের চা দোকানে একটা হাঁক পেরে রফিক বলে, ওই ছোটু, 2 কাপ চা দিয়ে যা রে। তারপর আবার ভিতরে মুখ ঢুকিয়ে এনে সমীরের দিকে তাকিয়ে বলে, শেষ 10 বছর এই করেই কাটিয়ে দিলাম ভায়া।
কত বিচিত্র জীবন আর কত বিচিত্র ঘটনার সাক্ষী থেকেছি, বলে শেষ করা যাবে না। সেসব বলতে শুরু করলে দিন কাবার হয়ে যাবে। আচ্ছা চলো, একটু চা খেয়ে গলা ভিজিয়ে কাজে লেগে পড়া যাক। আপনারা শুনলেন লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে ষড়রিপু সিরিজের তৃতীয় গল্প মিত্রবাবুর ঠাঁই। গল্পটির নাট্য রূপান্তর করেছেন পূর্বা তালুকদার। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন নিহারেন্দু ব্যানার্জি, সুজন ঘোষ, কৌশিক ব্যানার্জি, তমাল মুখার্জি, শিপ্রা দাস জানা, সৌরভ সাহা, পথিক মিত্র, শুভদীপ ঘোষ, সৌরভ রায়, নীল চক্রবর্তী ও বর্ষা। সমগ্র আবহ সম্পাদনায় ছিলেন শুভজিৎ বটব্যাল। প্রচ্ছদ অলঙ্করণে সৌমদীপ গুঁই। সামগ্রিক পরিচালনা ও পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর ভালো লাগলে গল্পটি শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ষড়রিপু সিরিজের আগের দুটি গল্প অবশ্যই শুনবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।